আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা আজ সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে বাংলাদেশ 191 রানে অল আউট হয়ে গেছে। জবাবে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে তারা 14 ওভার 1 বলে 67 রান করে কোনো উইকেট না হারিয়ে কিন্তু তারা অপরাজিত আছে। আগামীকাল তারা আবার নামবে। এই 191 রানের মধ্যে সবচেয়ে বাজে যে বিষয়টা হচ্ছে যে সিলেটের মতো মাঠ যেখানে অনেক বেশি রান হয়, সেই মাঠে আমরা 200 রানও জড়ো করতে পারলাম না, যেখানে আমি ভেবেছিলাম বাংলাদেশ আজ পুরো দিন খেলবে, পরের দিনও খেলবে। তার চেয়ে বড় কথা, পুরো যে বাংলাদেশের যে ব্যাটিং যেই একটা অবস্থা, যে ব্যাটিং ডিপার্টমেন্টের একটা অবস্থা, সেটাও খুব একটা ভালো নয়। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, শান্ত, মমিনুল, মুশফিক, এমনকি মেহেদী হাসান মিরা, জাকির আলীকে নিয়ে গড়া বাংলাদেশের ফ্রন্টলাইন টেস্ট টিমও জিম্বাবুয়ের মতো একটি নিচু সারির দলের সাথে পারল না। অথচ আমরা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলেও কিন্তু সেম একাদশ নিয়ে কিন্তু আমরা নামি। শুধুমাত্র পরিবর্তনের দিক দিয়ে গেলে শুধুমাত্র লিটন দাস এখানে নেই, আর সাকিব আল হাসান তো খেলতে পারছে না। এখন কথা হচ্ছে যে আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্টের যে এই অবস্থা, সেটার উপরে যদি কথা বলতে চাই তাহলে সেটা বলা শেষ হবে না। তাই আমি নির্দিষ্ট দুইজন ক্রিকেটারের উপরে কথা বলবো। একজন সিনিয়র ক্রিকেটারকে আমি পিক করেছি, একজন জুনিয়র। দুইজনই দারুণ অফ ফর্মের মধ্যে আছে। এর মধ্যে জুনিয়র ক্রিকেটার মাহমুদুল হাসান জয় তো তার কেরিয়ার সেরা অফ ফর্মে আছে, এবং এই ধরনের পারফরমেন্স করে টানা 16 ইনিংসে টেস্টে কোনো 50 না করে, কোনো সেঞ্চুরি না করে কীভাবে একটা ক্রিকেটার ন্যাশনাল টিমে দিব্যি খেলে যাচ্ছে, সেটার প্রমাণ আপনাদেরকে দিব। পাশাপাশি মুশফিকুর রহিম, যে গত বছর আগস্টে পাকিস্তানের মাঠে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 341 বলে 191 রান করেছিল, দুর্দান্ত প্রায় 200 সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেই ফেলেছিল পাকিস্তানের মাঠে আগস্টে। সেই মুশফিকুর রহিম তারপর থেকে এখন পর্যন্ত 11টি ইনিংস খেললেও 11 ইনিংসে কোনো 50 দেখা পায়নি। 6টি ম্যাচ খেলেছে, আজকের দিন সহ 6 ম্যাচ খেলে 11 ইনিংসে সে করেছে মোটে 144 রান। অ্যাভারেজ তার মাত্র 14.40, কারণ একটি অপরাজিত ছিল, আর বেস্ট সর্বোচ্চ 37 রান। তার সর্বশেষ ওই ইনিংসটি 391 বলে 191 রানের যে ইনিংসটি, সেটি বাদ দিলে কিন্তু লাস্ট 11 ইনিংসে তার পারফরমেন্স ভালো নয়। এই হচ্ছে আমাদের এই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের অবস্থা, যে মিডল অর্ডারটা সামলাচ্ছে 37 বছর বয়সী মুশফিকুর রহিম একদম অফ ফর্মে। তার সাথে আরেকজন অফ ফর্মে বাংলাদেশের টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। সে যে কীভাবে ন্যাশনাল টিমে সার্ভাইভ করছে সেটাই আমাকে অবাক করছে। তার টেস্ট অভিষেক কিন্তু ঘটেছিল 4 ডিসেম্বর 2021-এ। সে প্রথম টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষেই মিরপুর স্টেডিয়ামে। সেই ম্যাচে সে 7 বলে 0 করে আউট হয়ে গেছিলো। তারপর থেকে এখন সর্বশেষ এই আজকের দিনে সে করেছে 35 বলে 14 রান। অন্যদিকে মুশফিকুর রহিম কিন্তু 18 বলে 4 রান করে আউট হয়ে গেছে। আরও তো অফ ফর্মে আরও মানে পারফর্ম করতে পারেনি। আজকের ম্যাচে সাদমান ইসলাম রয়েছে, সেখানে মেহেদী হাসান মিরাজ পারফর্ম করতে পারেনি। জাকির আলী ভালো শুরু করলেও কিন্তু লম্বা করতে পারেনি, 28 রান করে আউট হয়ে গেছে। মন্দের ভালো হিসেবে শান্ত এবং মমিনুল 40 এবং 56 রান কিন্তু করেছে। যারা খারাপ করেছে যে 4 জন, এর মধ্যে থেকে শুধুমাত্র মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম বলার কারণ হচ্ছে মাহমুদুল হাসান জয় তার সর্বশেষ 16টি ইনিংসে একটি 50 দেখাও সে পায়নি। তার সর্বশেষ 16 ইনিংসের পারফরমেন্স শুনলে চমকে যাবেন। আজকের ইনিংসটি সহ তার 16 ইনিংসের পারফরমেন্স: আজকে 35 বলে 14, এর আগে 5 বলে 0, 12 বলে 3, 10 বলে 6, 33 বলে 5, 31 বলে 11, 21 বলে 10, 92 বলে 40, 97 বলে 30, 32 বলে 24, 42 বলে 21, 4 বলে 0, 46 বলে 12, 2 বলে 2, 40 বলে 14, 46 বলে 8 রান। এই সর্বশেষ 16 ইনিংসের মধ্যে তার একটিও 50 নেই। যে জায়গাতে টেস্ট ক্রিকেটে 16টি ইনিংস যদি কোনো ক্রিকেটার খেলতে পারে, 8টি ম্যাচ 16টি ইনিংস, তাহলে তার কমপক্ষে এখানে 2টি সেঞ্চুরি দেখা সে পাবে, অবশ্যই 4-5টি 50 তো সে করবে। একদম অফ ফর্মে থাকা বিশ্বের অন্যান্য দেশের টেস্ট ক্রিকেটাররা যারা ফর্মে নেই বর্তমানে, তাদেরও কিন্তু আপনি যদি খেয়াল করেন লাস্ট 10-15 ইনিংসের মধ্যে আপনি 3-4টি 50 কিন্তু ইজিলি পেয়ে যাবেন। হয়তো সে সেঞ্চুরি পাচ্ছে না, সেটাকে অফ ফর্ম বলা হয় অন্যান্য দেশে। বাংলাদেশে 50 বা 40 ঊর্ধ্ব ইনিংস খেললে বাংলাদেশে তো ভালো ক্রিকেটার হয়ে যায়। সেক্ষেত্রে 16 ইনিংস খেলেও কিন্তু কোনো সে 50 করতে পারেনি। এমনকি তার সর্বশেষ যে 50টি করেছিল সেটা হচ্ছে গত বছর নয়, এর আগের বছর 28 নভেম্বর 2023-এ সে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু 166 বলে 86 রানের একটি ইনিংস খেলেছিল। তারপর সে একদম গায়েব হয়ে গেছে। সর্বশেষ 16 ইনিংস ব্যাট করে সে করেছে মাত্র 200 রান, এভারেজ হচ্ছে মাত্র 12.50, এবং তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে 40। আর তার পুরো কেরিয়ারের কথা বললে তার কেরিয়ারটি তো সমৃদ্ধ নয়। 2021 থেকে 2025 পর্যন্ত, আজকের ম্যাচ পর্যন্ত 18টি টেস্ট ম্যাচ খেলে 33 ইনিংসে করেছে মোটে 742 রান। যে জায়গাতে যে কোনো ক্রিকেটারে কিন্তু 33 ইনিংস খেলে এখানে রানের সংখ্যা প্রায় 1000-এর উপরে চলে যায়, 1500 রান থাকে। সেই জায়গাতে তার রান এখন 1000 ছুঁইতে পারেনি, মাত্র 742 রান করেছে, এবং তার অ্যাভারেজ মাত্র 22.40। একজন ওয়ানডে ক্রিকেটার যে থাকে, নিয়মিত ক্রিকেটার নিয়মিত সুযোগ পায়, তারও কিন্তু অ্যাভারেজ এখনের দিনে নিম্নে 30 থাকে, এবং ভালো ক্রিকেটারদের অ্যাভারেজ কিন্তু 40-এর উপরে চলে যায়। এবং টেস্ট ফর্মেটে যে জায়গাতে
এখনের দিনে 30 এভারেজ থাকলে সেটাকে ধরা হয় যে বিলো এভারেজ পারফরমেন্স, সেই জায়গাতে 22.40 এভারেজ নিয়ে কিন্তু ন্যাশনাল টিমে সে সার্ভাইভ করে যাচ্ছে, কারণ আমাদের কোনো ভালো ওপেনার নেই, অথবা আমরা কোনো সময় ভালো ওপেনার উঠতেই দেয়নি। এই যে একটা সিরিজ, এই সিরিজও কিন্তু বিসিবির একটা সুযোগ ছিল ইয়াং ক্রিকেটার যারা আছে, প্রমিজিং ক্রিকেটার, তাদেরকে সুযোগ দেওয়ার। যদিও ভালো ক্রিকেটারদেরকে বসিয়ে কিন্তু ইয়াং ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়। এখন আপনার ন্যাশনাল টিমের ক্রিকেটারই যখন পারফর্ম করবে না, তখন আসলে এগুলোই ইয়াং ক্রিকেটার। 24 বছর বয়সী মাহমুদুল হাসান জয়, ডানাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান, তার এই পুরো কেরিয়ারে 33 ইনিংসে মাত্র 4টি 50 একটি সেঞ্চুরি করেছে। অথচ 33টি ইনিংস খেলে কিন্তু একজন ক্রিকেটারের 10-15টি 50 থাকে, সেই জায়গাতে তার মাত্র 4টি 50 একটি সেঞ্চুরি দেশে ন্যাশনাল টিমে সার্ভাইভ করে যাচ্ছে। অন্যদিকে ন্যাশনাল টিমের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তো অফ ফর্মে আছে। সর্বশেষ 11 ইনিংসে যদি পারফরমেন্স বলি, 18 বলে 4, 2 বলে 2, 2 বলে 0, 39 বলে 33, 20 বলে 11, 63 বলে 37, 32 বলে 11, 11 বলে 13, 14 বলে 8, 51 বলে 22 অপরাজিত এবং 9 বলে 3 রান। তার পারফরমেন্সও একদম ভালো নয়। সর্বশেষ 6 টেস্টে 11 ইনিংস 144 রান করেছে, 14.40 এভারেজ, এবং সর্বোচ্চ বেস্ট হচ্ছে তার 37। এখন এই যে দুজন ক্রিকেটার যারা ন্যাশনাল টিমকে তারা সার্ভিস দিচ্ছে, একজন সর্বশেষ 16 ইনিংস যাবত কোনো 50 নেই মাহমুদুল হাসান জয়, আরেকজন মুশফিকুর রহিম মিডল অর্ডারে 11 ইনিংস যাবত 50 নেই, এরকম পারফরমেন্স নিয়ে আসলে সার্ভাইভ করা খুবই কঠিন। আসলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে তাকালে বোঝা যায় যে আসলে আমরা কি পরিমাণ অফ ফর্মে রয়েছি, এবং তাদের থেকে আপনি খুব এর চেয়ে বেশি আর কি আশা করবেন টেস্ট ফর্মেটের ক্রিকেটারদের দেখে। একটা সময় সৌম্য সরকারকে বলা হতো সে টেস্ট ফর্মেটের ক্রিকেটার না, তাকে আমরা জোর করে টেস্ট খেলাচ্ছি। এছাড়া তামিম ইকবাল টেস্টের মধ্যে ওয়ানডে খেলে, তাও কিন্তু তখন তামিম, সৌম্য, ইমরুল কায়েসরা যখন খেলতো তখন কিন্তু এর চেয়ে বেটার পারফরমেন্স করতাম আমরা। মাহমুদুল হাসান জয়, সাদমান, জাকিরা কিন্তু তাদেরকে রিপ্লেস করার কথা ছিল, তাদের থেকে বেটার পারফরমেন্স করে ওই জায়গাতে কিন্তু তাদের ধারে কাছে নি, তাদের অর্ধেক পারফরমেন্সও কিন্তু তারা করে দেখাতে পারছে না। একটা সময় যখন তামিমের সাথে সৌম্য সরকার বা ইমরুল কায়েস ওপেন করতো, তখন কিন্তু বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটাও নিম্নে 50-এর উপরে থাকতো, বা কিছু কিছু সময় 100 পেরিয়ে যেত। সেই জায়গাতে কিন্তু এখন আমাদের ওপেনার দুইজন ব্যাটসম্যান মিলেও কিন্তু 20-30 রানও কিন্তু তারা করতে পারছে না। তো এই অবস্থায় আসলে টেস্ট ম্যাচ এই জিম্বাবুয়ের বিপক্ষে বাজে পারফরমেন্স যখন করে মাহমুদুল হাসান জয়, সাদমানের মতো ক্রিকেটাররা, তখন তাদের থেকে বড় সিরিজে বড় দলের বিপক্ষে কীভাবে আপনি ভালো কিছু প্রত্যাশা করবেন। দেখা যাক। এখন তো এই টেস্ট ম্যাচ মনে হচ্ছে যে 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ 67 রান করে কিন্তু তারা অনেকটা এগিয়ে গেছে। আগামীকাল জিম্বাবুয়ে নেমে তারা অবশ্যই 191 রানকে বিট করে তারা লিডে চলে যাবে। তখন কিন্তু বাংলাদেশের জন্য এই টেস্ট জয়লাভ করা, এমনকি ড্র করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, যার কারণে বাংলাদেশকে এই ম্যাচ জয়লাভ করতে হলে, কারণ ড্র করার তো সুযোগ নেই, কারণ অলরেডি এক ইনিংস শেষ হয়ে গেছে। যদি বাংলাদেশকে এই ম্যাচ জয়লাভ করতে, সেক্ষেত্রে তাদেরকে 190-এর আগে তারা লিড নেওয়ার আগে তাদেরকে অল আউট করতে হবে, এবং বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে তাদেরকে অবশ্যই 300-র উপর রান করতে হবে, যাতে একটা ভালো টার্গেট দিয়ে যাতে তাদেরকে হারানোর মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারি। আর নয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে, সিলেটের মাঠে হারাটা খুবই লজ্জাজনক। এমনিতেই কিন্তু বিটিভিতে খেলা দেখানোর কারণে কিন্তু অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো দেখা যাক এই টেস্টে আর কি দেখা বাকি রয়েছে। তো অবশ্যই ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।